হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সুইডেন ছেড়ে এত ভারতীয় কেন চলে যাচ্ছে। তো এটা নিয়ে সবাই ভিডিও বানিয়েছে, শুধু আমিই বাকি আছি। তাই ভাবলাম কেন না আমিও বানিয়ে নিই, সবাই যেহেতু বানাচ্ছে। তো এবার আসি কেন এত ভারতীয় সুইডেন ছেড়ে চলে যাচ্ছে। দেখো ট্রেন যাচ্ছে। তো এবার শুরু করা যাক। প্রথম কারণটা, সুইডেনে ঘর ভাড়া মানে অ্যাপার্টমেন্টটা খুবই এক্সপেন্সিভ। আর যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদেরকে তো 2 BHK অ্যাপার্টমেন্ট নিতেই হবে, নাহলে থাকবে কী করে বাচ্চার সাথে। তো সেই জন্য প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো একটু তুলনামূলকভাবে একটু ভাড়া কম হয়, কিন্তু 2 BHK অ্যাপার্টমেন্টগুলোর খুব বেশি রেন্ট হয়। তারপরে জিনিসপত্রের দাম, প্রচুরই জিনিসপত্রের দাম। তুমি যে কোনো জিনিস নেবে তার কিন্তু প্রচুর দাম। 3 নম্বর, এখানকার ওয়েদার। এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ে, অনেকেই ঠান্ডাতে থাকতে পারে না। ওই জন্যই ভারতীয়রা সব থেকে বেশি ছুটি নেয় এই জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে। দেখবে এই রকম টাইমে যত সুইডেনে ভারতীয়রা আছে তারা বেশিরভাগই চলে যায় ইন্ডিয়াতে। তারপরে আছে এই অন্ধকারচ্ছন্ন পরিবেশ, যেটা মানুষকে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ভুগতে হয়। এখানে তোমার সূর্য বোধহয় বেরোয় 8টার সময় আর চলে যায় 3টের সময়, বুঝতেই পারছো। আর রোদের দেখা লাকিলি এক সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন, তাছাড়া কিন্তু তুমি সূর্যের দেখা পাবে না। তার মানে বুঝতেই পারছো, অন্ধকার হলে, এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার হলে আমাদের মন তো খারাপ হয়ে থাকে। এটা যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে তো একটা মানুষকে ডিপ্রেশন তো হবে। তো তার জন্য ভিটামিনের মেডিসিন নিতে হয়, অনেক ধরনের মেডিসিন নিতে হয়। ইনফ্যাক্ট আমরাও নিচ্ছি যাতে আমাদের কোনো ডিপ্রেশন না হয়। যেমন ভিটামিন ডি এর অভাবে ভালো ঘুম আসতে চাইবে না, মেজাজ আরও বেশি খিটখিটে হয়ে যায়। তার জন্য সবাইকে কিন্তু সাপ্লিমেন্ট নিতে হয়। তারপরে আর একটা সবথেকে বড় কারণ হতে পারে যে সুইডেনে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, মানে প্রচুর পরিমাণে ট্যাক্স আমাদেরকে কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়। ভাবো, এবার তোমরা ভেবে নাও, যদি একজন মানুষ ইনকাম করে, মানে ফ্যামিলিতে যদি একজন ইনকাম করে আর বাকি যদি ফ্যামিলির সঙ্গে থাকে, তাহলে তাদের জন্য সুইডেনে থাকা ঠিক কতটা পরিমাণে এক্সপেন্সিভ হবে। এবার আসি ট্যাক্স কত পার্সেন্ট দিতে হয়। মিনিমাম 25% ট্যাক্স কিন্তু সুইডেন গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু এই ট্যাক্স পে করার কিন্তু অনেক বেনিফিটও রয়েছে, যেটা সুইডেনে বাচ্চাদেরকে দেওয়া হয়। ওই জন্যই তো সুইডেনকে বলা হয় চাইল্ড ফ্রেন্ডলি। সুইডেনে ভালো কাজ পাওয়াটাও কিন্তু একটা সমস্যার বিষয়। যদি সুইডেনে কেউ কাউরির হাজব্যান্ডের সঙ্গে আসে বা কেউ কাউরির বউয়ের সাথে আসে, তারা তো বাড়িতে বসে থাকবে না, কিছু একটা করতে চাইবে সুইডেনে। কিন্তু সেখানেই হলো সবথেকে বড় সমস্যা। সুইডেনে তুমি সুইডিশ ভাষা না জানলে কিন্তু কোনো কাজ পাবে না সহজেই। তো তার জন্য তোমাকে প্রথমে সুইডিশ শিখতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপরেই কিন্তু তুমি কোনো কাজ পাবে সুইডেনে। তো সেটা একটা সমস্যা, যদি কেউ কারোর বউর সাথে আসে বা হাজব্যান্ডের সাথে আসে, তো সুইডেনে কাজটা পাওয়াটা খুব ডিফিকাল্ট যতক্ষণ না সে সুইডিশ ভাষা জানবে। এটাও একটা কিন্তু বড় সমস্যা মনে হয়। আরও একটা বড় রিজন হচ্ছে যে সুইডেনের নাগরিক হতে গেলে কিন্তু 5-6 বছরেরও বেশি ওয়েট করতে হয়। তারপরে তোমাদেরকে স্বামী স্ত্রী দুজনকেই সুইডিশ জানতে হবে। আরও প্রচুর রকমের প্রসেস রয়েছে। তো বুঝতেই পারছো যে সুইডেনের নাগরিক হওয়াটাও ঠিক কতটা চাপের। সেই জন্য হয়তো অনেকে ভাবে না যে এদেশে এসে থাকবো, এদেশেই করবো। সেটাও অনেকে কিন্তু ভাবে না। বেশিরভাগই যারা আসে সুইডেনে, মানে বেশিরভাগ ভারতীয় যারা সুইডেনে আসে, তারা কিন্তু ওই 3-4 বছর বা 5-6 বছর খুব জোর হলে থাকবো বলেই আসে, তাদের নিজেদের কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে। যেমন আমার বরেরই একটা ফ্রেন্ড, সে চলে গেল। সে সুইডেন থেকে চলে গিয়ে কিন্তু দেশে ফিরে গেল না, সে কিন্তু ফিরল তার নতুন কাজের জায়গায়। তার নতুন কাজটা হচ্ছে ব্রাজিলে, তার জন্য সে কিন্তু সুইডেন থেকে ব্রাজিলে চলে গেছে। তার মানে এটা নয় যে যারাই সুইডেন ছেড়ে গেছে তারা ভারতে চলে যাচ্ছে, তারা বিভিন্ন দেশে যাচ্ছে, যার যেখানে কর্মস্থল ঠিক হয়েছে সেখানে। হিসেব করলে বোঝা যায় সবথেকে বেশি সুইডেনে মানুষ এসেছিল কিন্তু ওই 18 সালের পর থেকে, কিন্তু 2018 সালের পর থেকেই।
তো সেই মতো 5-6 বছর সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সেই সূত্রে সবাই চলে গেছে। আশা করি আবার যখন নেক্সট গণনা হবে তখন অনেক ভারতীয়ই সুইডেনে এসেছে। যেমন বর্তমানে 60,000-এর বেশি ভারতীয় সুইডেনে বসবাস করছে। তো এরকম। আর যারা পার্মানেন্টভাবে সুইডেনে বসবাসকারী হয়ে গেছে, নাগরিকত্ব পেয়ে গেছে, তারা কিন্তু সুইডেন ছেড়ে যাওয়ার কথা ভাবেও না। তারা কিন্তু দেশেই থাকে। হ্যাঁ, তারা টেম্পোরারি ভারতে ঘুরতে যায়, সেটা কিন্তু কাউন্ট হয় না। যারা চলে গেছে তারা 3-4 বছরের কাজ নিয়ে বা পড়াশুনো করতেই সুইডেনে আসে। তো এত ভারতীয় সুইডেন ছেড়ে চলে যাওয়ার মানে এই নয় যে সুইডেনে অনেক বড় কোনো সমস্যা শুরু হয়েছে, সেরকম কিছু নয়। তারা আসেই কিন্তু চলে যাওয়ার জন্য, থাকার জন্য নয়। আর এই দেখো, আমি কিন্তু এখানে বেগুন দিয়ে যে পাবদা মাছটা রান্না করব, বেগুন আলু দিয়ে, সেই পাবদা মাছটা রান্না করছি। মশলা কষা হয়ে গেছে। এতে আমি আদা বাটা, টমেটো, জিরে গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার আমি আলু আর বেগুনটাকে আগেই ভেজে রেখেছিলাম, সেটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কিন্তু এই সিদ্ধ করে রাখা আলু আর বেগুনটাকে মশলার ভিতরে মিশিয়ে দেব। তারপর আমি কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমি এই প্রথম কিন্তু পাবদা মাছ রান্না করলাম। আর আমার বর তো প্রথমেই বলে দিয়েছিল 2 রকমের মাছের ঝোল হবে, একটা বেগুন দিয়ে আর একটা সর্ষে পোস্ত দিয়ে। তো সর্ষে পোস্তটায় আমি একটু আজকে ডিফারেন্টভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তাতে টমেটো, আদা আর এবার দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি তারপরে কিন্তু সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দিয়েছি। এবার আমি এখানেও মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। দেশীয় পাবদার দাম নিয়েছে এখানকার টাকায় 80 সুইডিশ ক্রাউন্স, কিন্তু আমাদের ওখানকার টাকায় প্রায় 640 টাকা মতো। তো মাছ ছিল টোটাল 9 পিস। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার এগুলো একটু ফুটলেই হয়ে যাবে। তো ততক্ষণ আমি চলো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করি। এখন কিন্তু রাত্রি 8:30 বাজছে। আর এমনিতেও সুইডেনে তো বোঝাই যায় না যে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে, দেখতে দেখতে সময় কেটে যায়। তো আর দেখা যাক সুইডেনের পাবদা মাছগুলো খেতে কেমন। আমি তো প্রচণ্ডই এক্সাইটেড আছি যে সুইডেনে আমি কিন্তু ফার্স্ট টাইম পাবদা মাছ ট্রাই করছি, আর ফার্স্ট টাইম কিন্তু পাবদা মাছ রান্নাও করছি। আর এই দেখো, এদিকে আমাদের মাছের ঝোল কিন্তু রেডি। আর মাছ কোয়ালিটি কিন্তু ভালোই ছিল। আমি যখন বের করলাম তখন ভালোই ছিল। তো এবার খেয়ে দেখা যাক মাছগুলোর টেস্ট কেমন। আর খিদে যেন মনে হচ্ছে এখন থেকেই বেশি পেয়ে গেছে। আর আমি এই দেখো, গরম গরম মাছের ঝোল চলে এসেছে ডিনার টেবিলে। এবার শুধু খাওয়ার পালা। তো আমার বরের থালাতে প্রথমে আমি বরের ফেভারিট বেগুন দিয়ে, আলু দিয়ে আর পাবদা মাছের ঝোল আর ডাল। এবার আমি নেব আমার ফেভারিট সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল। এই দেখ, মাছের সাইজগুলো কিন্তু খুবই ভালো। এটা কত ওজন ছিল আমি ঠিক মনে নেই। বাবু তো বললো খেতে খুব ভালো। দেখি এবার। পুরো ফ্রেশ মাছ, একদম মনে হচ্ছে না যে ওইভাবে বরফে রাখা ছিল। প্রচন্ড ফ্রেশ, খেতে দারুণ লাগছে। ভালোই টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। দারুণই টেস্ট, বোঝা যাচ্ছিল না এত টেস্টি হবে মাছটা। আমরা ফার্স্ট টাইম পাবদা ট্রাই করলাম এখানকার, তো দারুণ, কোনো কথা হবে না বস। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের পাবদা মাছ কাটা, পাবদা মাছ রান্না করা আর খাওয়া আর বলা, আর কি বলবো, খাওয়া দাওয়াটা করে নিয়ে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।